তুমি যদি পরবর্তী ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি এমসিকিউ এর মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং এর ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে জেনারেল সায়েন্সের উপরে 1000 এমসিকিউ যে সিরিজটি চলছিল তার সেকেন্ড সেট নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এই সেটের মধ্যে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো সকলকে রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং যদি পারো এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখানো কি আছে, হোয়াট ইজ রড শেপ ব্যাকটেরিয়া কল? তো রড শেপ যে ব্যাকটেরিয়াগুলো হয় তো সেটাকে কি বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে ব্যাসিলাস অথবা ব্যাসিলি। তো একটু দেখে নিই এক্সপ্লেনেশনটা। স্পেরিক্যাল ব্যাকটেরিয়া আর নোন অ্যাজ কক্কি, রড শেপ ব্যাকটেরিয়া আর নোন অ্যাজ ব্যাসিলি অ্যান্ড স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া নোন অ্যাজ স্পাইরেলিয়া। ঠিক আছে, তো যে ব্যাকটেরিয়াগুলো তোমার রড শেপের মতন হয় সেটাকে বলি আমরা ব্যাসিলাস বা ব্যাসিলি, যে ব্যাকটেরিয়াগুলো স্পাইরাল শেপ হয় সেটাকে বলি আমরা স্পাইরেলিয়া, এবং যে ব্যাকটেরিয়াগুলো তোমার স্পেরিক্যাল হয়, ঠিক আছে, যে ব্যাকটেরিয়াগুলো স্পেরিক্যাল হয় সেটাকে বলি আমরা কি কক্কি। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য অ্যানিমাল হুইচ হ্যাজ বিকেম এক্সটিংক্ট রিসেন্টলি ইন ইন্ডিয়া হ্যাপেন্স টু বি ড্যাশ। কোন প্রাণীটি, এগুলোর মধ্যে কোন প্রাণীটি ভারতের থেকে এক্সটিংক্ট হয়ে গেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে চিতা। তো 1940-এর পর থেকে কিন্তু ভারতে কিন্তু চিতা আর অতটা দেখা যায় না বা দেখাই যায় না। তো ভারত থেকে কিন্তু 1940-এর পর থেকে কিন্তু চিতা এক্সটিংক্ট হয়ে গেছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, চিতা হ্যাজ বিন ওয়েল নোন to exist in India for a very long time, but as result of hunting and other causes, cheetahs has been extinct in India since 1940s. তো ভারতে মানা হতো যে চিতা কিন্তু প্রচুর বছর ধরে কিন্তু ভারতে থাকতো, বাট হান্টিং এবং কিছু অন্য কজের জন্য কিন্তু চিতার এক্সটেনশনটা কিন্তু কমে গেছে 1940-এর পর থেকে। মানে চিতা অলরেডি কিন্তু 1940-এর মধ্যে এক্সটিংক্ট হয়ে গেছে ভারতের থেকে। The cheetah is only animal that has been described extinct in India in the last 100 years. আর লাস্ট 100 বছরের মধ্যে কিন্তু চিতাকেই ডিসক্রাইব করা হয়েছে ভারত থেকে এক্সটিংক্ট হয়ে যাওয়ার প্রাণীর মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, which one of the following is found only in women? তো এগুলোর মধ্যে কোন জিনিসটি শুধু মহিলাদের মধ্যেই পাওয়া যায়, ফিমেলদের মধ্যেই পাওয়া যায়? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে ওভারি। ক্লিয়ার? ঠিক আছে, ফিমেলদের কি হয়? ওভারি হয়, এবং মেলসদের কি হয়? সেটা হচ্ছে টেস্টিস। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে, মেন ডোন্ট হ্যাভ ওভারি, উমেন হ্যাভ আ পেয়ার অফ ওভারিজ which is a sexual gland responsible for producing estrogen. In men, testis has same function as ovary. In women, it produce testosterone. তো মহিলাদের মধ্যে আর পুরুষদের মধ্যে যে অর্গানটির ডিফারেন্স সেটা হচ্ছে সেক্সুয়াল অর্গান। তো সেক্সুয়াল অর্গানের মধ্যে যদি আমি কনসিডার করি তাহলে ফিমেলদের কি থাকে? সেটা থাকে হচ্ছে তোমার ওভারি, আর মেলদের থাকে সেটা হচ্ছে কি টেস্টিস। ফিমেলদের যে ওভারি হয়, ওভারির একটা হচ্ছে কি সেক্সুয়াল গ্ল্যান্ড, যেটা কিসের মানে কি রেসপন্সিবল থাকে প্রোডাকশন করার জন্য? সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ক্লিয়ার? আর মেলদের থাকে টেস্টিস, টেস্টিস থেকে কি প্রডিউস? সেটা হচ্ছে টেস্টোস্টেরন। তো ওভারিড হচ্ছে ফিমেল সেক্সুয়াল অর্গান আর টেস্টিস হচ্ছে মেল সেক্সুয়াল অর্গান। ক্লিয়ার? এটি হচ্ছে ডিফারেন্স। বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ডারউইন ফিঞ্চার্স রেফার্স টু দ্য গ্রুপ অফ ড্যাশ।
তো ডারউইন ফিঞ্চেস কোন গ্রুপকে রেফার করে? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে বার্ডস। ঠিক আছে, ডারউইন ফিঞ্চেস একটা বার্ডস যে গ্রুপ আছে সেটাকে রেফার করে। একটু দেখে নিই এর ব্যাপারে। ডারউইন ফিঞ্চেস আর দ্য গ্রুপ অফ অ্যাবাউট 15 স্পিসিস অফ প্যাসিরাইন বার্ডস। তো ডারউইন ফিঞ্চেস হচ্ছে কি একটা গ্রুপ যেখানে কি হচ্ছে 15টা স্পিসিস আছে। কি কোন পাখির? সেটা হচ্ছে প্যাসিরাইন পাখির। ঠিক আছে, প্যাসিরাইন পাখির 15টা স্পিসিসের গ্রুপকে বলা হয় ডারউইন ফিঞ্চেস। They were first collected by Charles Darwin on Galapagos Island during second voyage of the Beagle. চার্লস ডারউইন এগুলোকে কালেক্ট করেছিলেন কোথায়? গ্যালাপাগোস আইল্যান্ডে। কখন কালেক্ট করেছিলেন? যখন দ্বিতীয় ভয়েজ এসেছিল বিগলের, সেই সময় কিন্তু উনি 15টি স্পিসিস কালেক্ট করেছিলেন প্যাসিরাইন বার্ডসের। আর এই 15টা স্পিসিস অফ প্যাসিরাইন বার্ডসকে একটা গ্রুপ করে সেটাকে বলা হয় ডারউইন ফিঞ্চেস। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। দ্য টিস্যু ইন ম্যান ওয়ার নো সেল ডিভিশন অকার আফটার বার্থ ইজ। অ্যাকচুয়ালি ম্যান হবে না, এটা হচ্ছে হিউম্যান। ঠিক আছে, তো একটা টিস্যু আমাদের শরীরের মধ্যে থাকে, সেই টিস্যুটি কিন্তু জন্ম হওয়ার পর থেকে কিন্তু তার মধ্যে কোনো কিন্তু সেল ডিভিশন হয় না। সেই টিস্যুর নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে নার্ভস। নার্ভাস টিস্যু বা নার্ভস টিস্যু এমনই একটা টিস্যু জন্মগ্রহণের পর থেকে তার কিন্তু কোনো দিনও সেল ডিভিশন কিন্তু হয় না। ক্লিয়ার? বোঝা গেল? আর এটা কিন্তু হচ্ছে আমাদের শরীরের মধ্যে সব থেকে লম্বা একটা টিস্যু। ক্লিয়ার? দেখিনি একটু এর ব্যাপারে। ইট ইজ দ্য নার্ভ টিস্যু ওয়্যার নো সেল ডিভিশন অকার আফটার বার্থ। জন্মগ্রহণ করার পর থেকে শরীরের মধ্যে যে নার্ভস টিস্যুসগুলো থাকে সেই টিস্যুগুলো কিন্তু কোনো দিনই তাদের মধ্যে সেল ডিভিশন হয় না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। দ্য গ্যাস ইউজড ফর ফিলিং ওয়েদার বেলুন ইজ। কোন গ্যাসটি ওয়েদার বেলুনের মধ্যে আমরা দিই সেটাকে ফিল করার জন্য, সেই গ্যাসটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে হিলিয়াম। তো হিলিয়াম অ্যাকচুয়ালি আমরা ইউজ করি ওয়েদার বেলুনের মধ্যে গ্যাসটাকে ফিল করার জন্য। হিলিয়াম গ্যাস আমরা ইউজ করি ওয়েদার বেলুনকে ফিল করার জন্য। এর ছোট্ট যদি আমি ডেসক্রিপশন বলি, কারণ হচ্ছে হিলিয়ামই কেন ইউজ করি, কেন এয়ারের থেকে হিলিয়াম হচ্ছে হালকা। ঠিক আছে, আর সে কারণেই যদি আমরা হিলিয়াম দিই তাহলে এয়ারের থেকে হালকা হওয়ার কারণে কী হবে, হিলিয়ামটা আস্তে আস্তে উঠতে শুরু করবে। ক্লিয়ার? জাস্ট একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই। আ balloon's properties includes its low density and low cost. We led to a wide range of applications. Because of non-combustible property of helium gas, it is widely used in weather balloon rather than hydrogen, which is highly combustible. এখানে দুটো এক্সপ্লেনেশন তোমাদেরকে দিই। ফার্স্ট আমি এক্সপ্লেনেশন যেটা দিলাম সেটা হচ্ছে কি তোমার ডেন্সিটি বা তোমার যে ওজন ওয়েট, সেটা হচ্ছে কি এয়ারের থেকে ডেন্সিটি হচ্ছে হিলিয়ামের কম। হিলিয়ামের ডেন্সিটি হওয়ার কম থাকার কারণে কি হচ্ছে, তোমার হিলিয়ামটা আস্তে আস্তে কী হবে, উপরে উঠবে। ক্লিয়ার? বোঝা গেল? আর এর ওয়েটটাও কী হচ্ছে, এয়ারের থেকে কম, আর ওয়েট এয়ারের থেকে কম হওয়ার কারণে কী হয়, হিলিয়ামটা আস্তে আস্তে উঠতে শুরু করবে। আর সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কম্বাসন। হাইড্রোজেনের কী হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে হাইলি কম্বাসন। ক্লিয়ার? বাট হিলিয়াম কিন্তু অতটা কম্বাসেবল নয়। ঠিক আছে, হাইড্রোজেন থেকে অনেকটা লো কম্বাসন হচ্ছে হিলিয়াম। সে কারণে আমরা ওয়েদার বেলুনেও হিলিয়ামও গ্যাস ইউজ করি। ক্লিয়ার? আর কস্ট এফেক্ট যদি দেখো, কস্টও একটা এফেক্ট হয়, তো কস্ট এফেক্টের জন্য আমরা কি করি, হিলিয়াম ইউজ করি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনও কি আছে। অ্যান এমালশন ইজ আ কোলয়েড অফ ড্যাশ। তো এমালশন সেটা হচ্ছে একটা কোলয়েড। তো কিসের কিসের কোলয়েড মিলে কি হয়, এমালশন হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে লিকুইড ইন আ লিকুইড। তো লিকুইড ইন আ লিকুইডকে যদি আমরা মিক্স করি তাহলে সেখানে যে একটা কোলয়েড হয় সেটাকে বলি কি আমরা, এমালশন। ক্লিয়ার? এটা দেখে নিয়ে ব্যাপারে। অ্যান এমালশন ইজ আ মিক্সচার অফ টু অর মোর লিকুইড দ্যাট আর নর্মালি ইমমিসেবল। তো এমালশন হচ্ছে কি মিক্সচার অফ টু অর মোর লিকুইড, দুটো বা দুটো থেকে বেশি লিকুইডের মিক্সচার। ঠিক আছে, সেটা বলি আমরা এমালশন। আর এটা মাথায় রাখবে, নর্মালি ইমালশন এটা কিন্তু যেগুলো ইমমিসেবল হবে। ঠিক আছে, দুটো বা দুটো লিকুইডকে যদি আমরা মিক্স করি আর সেই লিকুইডগুলো যদি ইমমিসেবল হয়, নিজেদের মধ্যে যদি না মিশে যায়, তাহলে সেটাকে কী বলবো আমরা, ইমালশন। ক্লিয়ার? Emulsion are a part of more general
class of two phases system of matter called colloids. Example of emulsion include milk, mayonnaise and some cutting fluid for metal working. Clear? তো এমালশনের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, সে দেখে না মিল্ক, মেয়োনিজ, ঠিক আছে, এবং কিছু কাটিং ফ্লুইড ফর মেটাল ওয়ার্ক, এগুলোকে বলা হয় কি এমালশন। জাস্ট তোমার ভালো করে মনে রাখবে যে জিনিসটা, সেটা হচ্ছে দুটো লিকুইড যদি ইমমিসেবল হয়, দুটোর মধ্যে যদি মিক্স না করে, সেখানে যে কলয়েডটা যে ফর্ম করছে সেই কলয়েডটাকে আমরা কি বলি, আমরা এমালশন। ক্লিয়ার? বুঝে গেছে? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, পার্সেন্টেজ অফ কার্বন ইন স্টিল রেঞ্জেস ফ্রম ড্যাশ। ঠিক আছে, স্টিলে মানে যে স্টিল আমরা ইউজ করি সেই স্টিলে কত পার্সেন্টেজ কার্বন থাকে বা কার্বনের পার্সেন্টেজের রেঞ্জটা কত স্টিলের মধ্যে। সঠিক উত্তরে যাবে অপশনে, সেটা হচ্ছে 0.1% টু 1.5%। তো স্টিলের মধ্যে কার্বনের যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে কত, 0.1% টু 1.5%। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। Steel is an alloy made by combining iron and other elements. The most common of these being carbon. তো স্টিল হচ্ছে কি একটা অ্যালয়, কিসের সাথে কম্বাইন হয়, কম্বাইনিং অফ আয়রন অ্যান্ড আদার এলিমেন্টস। দ্য মোস্ট কমন অফ দিস ইজ কার্বন। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে স্টিল যে তৈরি করা হয় সেটা হচ্ছে কি তোমার আয়রন অ্যালয়। অ্যাকচুয়ালি স্টিল হচ্ছে অ্যালয় যেটাতে মধ্যে আয়রন থাকে এবং বিভিন্ন এলিমেন্ট থাকে, তার সাথে এই যে বিভিন্ন এলিমেন্টসগুলো থাকে তার মধ্যে যে মোস্ট কমন যে এলিমেন্ট সেটা হচ্ছে কি কার্বন। When carbon is used, it contained in the steel is between 0.2% and 2.1% by weight. যখন স্টিল তৈরি করা হয় তার মধ্যে যে কার্বনটা ইউজ করা হয়, তো সেই কার্বনটি স্টিলের ওজনের মধ্যে যদি আমি বলি তাহলে তার ওজনের মধ্যে 0.2% থেকে 2.1% বাই ওয়েট কার্বন ইউজ করা হয়, ডিপেন্ডিং আপন দ্য গ্রেড। কোন কোয়ালিটি বা কোন গ্রেডের আমরা স্টিল তৈরি করছি সেই অনুযায়ী আমরা যে স্টিলটা তৈরি করছি, তো 0.2% থেকে 2.1% বাই ওয়েট আমরা কার্বন ইউজ করি। ক্লিয়ার? আদার অ্যালয়িং এলিমেন্টস সামটাইম ইউজড আর ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যান্ডিনিয়াম অ্যান্ড টাংস্টেন। আর এর সাথেও আরও কিছু আমরা এলিমেন্টস যে ইউজ করি স্টিলকে তৈরি করার জন্য, সেগুলো হচ্ছে কি ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যান্ডিনিয়াম এবং টাংস্টেন। ক্লিয়ার? বোঝা গেল এক্সপ্লেনেশনটা? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, which of the following gases makes bread or cake rise making them soft and spongy? তো আমরা সবাই ব্রেড খাই, কেক খাই, তো ফ্লাফি হয়, প্রত্যেকটা জিনিস কি হয়, ফ্লাফি হয়। এই যে ফ্লাফিনেসটা বা স্পঞ্জিনেসটা কিসের কারণে এটি হয়, কোন গ্যাসের কারণে এটি হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অ্যাকচুয়ালি জিনিসটা কী হয়, ফার্মেন্টেশন করা হয়। ঠিক আছে, কেমিক্যালি ফার্মেন্টেশন করা হয়, ফার্মেন্টেশন করার কারণে কি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কিন্তু জিনিসটাকে স্পঞ্জি বা ফ্লাফি হয়। ক্লিয়ার? এটা দেখে নিয়ে ব্যাপারে, ব্রেড রাইজ ডিউ টু দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন, আ কেমিক্যাল প্রসেস বাই উইচ মলিকিউলস সাচ অ্যাজ গ্লুকোজ আর ব্রোকেন ডাউন অ্যান্ড অ্যানারোবিকলি। তো ব্রেড যে রাইজ করে বা কেক যে রাইজ করে, এই যে রাইজের কারণটা বা এই সফটি বা এই স্পঞ্জিনেস যে কারণটি সেটা হচ্ছে কি ফার্মেন্টেশনের জন্য। ফার্মেন্টেশন জিনিসটা কি একটা প্রসেস যেখানে মলিকিউল সাচ অ্যাজ গ্লুকোজ এটাকে ব্রেকডাউন করা হয় অ্যারোবিক্যালি। ক্লিয়ার? অ্যারোবিক্যালি গ্লুকোজকে ব্রেকডাউন করে, গ্লুকোজ মলিকিউলসগুলোকে ব্রেকডাউন করে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করা হয়। সেই কার্বন ডাইঅক্সাইড থেকেই কী হয়, তোমার ব্রেডে বা কেকে যে ফ্লাফিনেসটা হয় সেই ফ্লাফিনেসটা জেনারেট হয় ডিউ টু দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ক্যান্ডেল ইজ এ মিক্সচার অফ ড্যাশ। ক্যান্ডেল যেটা আমরা জ্বালাই, মোমবাতি, সেই মোমবাতি কী দিয়ে তৈরি বা কী কী মিক্সচার দিয়ে তৈরি? সঠিক উত্তরে যাবে অপশানে প্যারাফিন ওয়্যাক্স অ্যান্ড স্টিয়ারিক অ্যাসিড। তো ক্যান্ডেল যেটা আমরা ইউজ করি মোমবাতি, সেটা কী দিয়ে তৈরি হয়, প্যারাফিন ওয়্যাক্স এবং স্টিয়ারিক অ্যাসিড দিয়ে। তো এই এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই একটু। মোস্ট ক্যান্ডেল আর মেড ফ্রম প্যারাফিন ওয়্যাক্স, আ বাই প্রোডাক্ট অফ পেট্রোলিয়াম রিফাইনিং। তো যখন আমরা পেট্রোল বা ক্রুড অয়েল যেটা রিফাইন করি, রিফাইন করার পর একটা বাই প্রোডাক্ট হয়, সেই বাই প্রোডাক্ট হচ্ছে কি, সেটা হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স। আর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে ক্যান্ডেল আমরা তৈরি করি, সেই ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডেল কিন্তু এই পেট্রোলিয়াম রিফাইনিংয়ের যে বাই প্রোডাক্ট সেটা হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স, সেটা দিয়ে কিন্তু তৈরি হয়। আরও অনেক প্রসেস আছে ক্যান্ডেল তৈরি করা, একটু দেখে নিই। ক্যান্ডেল ক্যান অলসো বি মেড আপ ফ্রম মাইক্রোক্রিস্টালাইন ওয়্যাক্স। মাইক্রোক্রিস্টালাইন ওয়্যাক্স
বা বি ওয়্যাক্স দিয়েও ক্যান্ডেল তৈরি হয়। জেল আ মিক্সচার অফ পলিমার অ্যান্ড মিনারেল অয়েল, সেখান দিয়েও ক্যান্ডেল তৈরি হয়। অর সাম প্ল্যান্ট ওয়্যাক্সেস জেনারেলি প্লাম, কার্নিওবা, বেবেরি অর সয়াবিন ওয়্যাক্স, তো এগুলো দিয়েও কিন্তু ক্যান্ডেল তৈরি হয়। শুধুমাত্র ম্যাক্সিমাম যদি আমি ধরি যে ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার প্যারাফিন ওয়্যাক্স এবং স্টিয়ারিক অ্যাসিড দিয়েই তোমার ক্যান্ডেল তৈরি হয়। ক্লিয়ার? আর তার সাথেও কিন্তু আরও বি ওয়্যাক্স বা প্ল্যান্টের ওয়্যাক্সেস থেকেও ক্যান্ডেল তৈরি, বাট ম্যাক্সিমাম কী হয় প্যারাফিন ওয়্যাক্স, এটা হচ্ছে বাই প্রোডাক্ট অফ পেট্রোলিয়াম রিফাইনিং। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। জার্মান সিলভার অ্যান অ্যালয় ডাজ নট কন্টেইন দ্য মেটাল। জার্মান সিলভার হচ্ছে কি একটা অ্যালয়, তো এই জার্মান সিলভারের মধ্যে এই চারটে মেটালের মধ্যে কোন মেটালটি থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে সিলভার। নাম হচ্ছে জার্মান সিলভার, কিন্তু এর মধ্যে কোন মেটালটি থাকে না সেটা হচ্ছে কি সিলভার। ক্লিয়ার? এটা দেখে নিন এক্সপ্লেনেশনটা। জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। কপার থাকে, জিঙ্ক থাকে, নিকেল দিয়ে কি হয় জার্মান সিলভার হয়। সামটাইমস অলসো কন্টেনিং লেড অ্যান্ড টিন, কিছু কিছু সময় লেডও থাকে এবং টিনও থাকে, বাট ইট ডাজ নট কন্টেইন সিলভার। সিলভার কিন্তু থাকে না, নাম জার্মান সিলভার কিন্তু সিলভার থাকে না। অ্যান্ড ইজ এক্সটেন্সিভলি ইউজড বিকজ অফ ইটস হার্ডনেস অ্যান্ড রেজিস্ট্যান্স টু কোরোশন। এটা কিন্তু প্রচুর ইউজ হয়, জার্মান সিলভার প্রচুর ইউজ হয়, কারণ এর যে হার্ডনেস এবং কোরোশনের থেকে কিন্তু প্রচুর রেজিস্ট্যান্স, তো এই কারণে কিন্তু জার্মান সিলভার ইউজড হয়। ক্লিয়ার? বোঝা গেল? এর মধ্যে যে মেটাল থাকে না সেটা হচ্ছে সিলভার থাকে না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনেও কি আছে। অক্সিজেন which is vital for life is a product of photosynthesis and comes from dash. অক্সিজেন প্রত্যেকটি প্রাণীর খুব ইম্পর্ট্যান্ট একটা গ্যাস, প্রত্যেকটি প্রাণীর দরকার হয়, যেটা ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু এটা হয়। তো এই যে ফটোসিনথেসিস যে হচ্ছে, তো কোন জিনিসটাকে ব্রেকডাউন করে অক্সিজেন তৈরি হয় ফটোসিনথেসিসের সময়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটারকে ব্রেকডাউন করেই, ঠিক আছে, ওয়াটারকে ব্রেকডাউন করে কী হয় তোমার অক্সিজেন তৈরি হয় ফটোসিনথেসিস। একবার তোমাদেরকে আমি এই যে ইকুয়েশনটা লিখে দিই। 6H2O plus 6CO2 gives C6H12O6 plus 6O2. এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে ওয়াটার। এখানে সানলাইট এবং তার সাথে ক্লোরোফিল ইউজ করে ফটোসিনথেসিস প্রসেসটা হচ্ছে। তো এই ওয়াটার, ঠিক আছে, এই ওয়াটারকে ব্রেকডাউন করে কি হচ্ছে তোমার অক্সিজেন তৈরি হয়। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি অক্সিজেন ইভলভড ইন ফটোসিনথেসিস কামস ফ্রম ওয়াটার। দ্য অক্সাইডেশন অফ water is called photolysis and is responsible of splitting of water molecules to release oxygen molecules. তো অক্সিজেন ইনভলভ হয় ফটোসিনথেসিস, অক্সিজেনের যে একটা বাই প্রোডাক্ট ফটোসিনথেসিস, এটা কোথা থেকে আসে? ওয়াটার থেকে আসে। দ্য অক্সিডেশন অফ ওয়াটার ইজ কল্ড ফটোলাইসিস। ওয়াটারের যে অক্সিডেশন সেটাকে বলা কি ফটোলাইসিস, অ্যান্ড ইট রেসপন্সিবল ফর স্প্লিটিং অফ ওয়াটার মলিকুলস। আর এটি কিন্তু রেসপন্সিবল হয় ওয়াটার মলিকুলসকে স্প্লিটিং করে সেখান থেকে কি রিলিজ করার জন্য? অক্সিজেন মলিকুলস রিলিজ করার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাডিং বেকিং সোডা টু ডো? তো যখন আমরা কোনো ময়দা মাখি, আটা মাখি ব্রেডের জন্য বা কোনো বিস্কিটসের জন্য, সেই ডাফ যেটা তৈরি হয়, তো সেই ডাফে কিন্তু আমরা ইউজ করি হচ্ছে বেকিং সোডা। এই বেকিং সোডা ইউজ করার কারণটা কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে টু জেনারেট কার্বন ডাইঅক্সাইড। তো অলরেডি আমি বললাম আগেই, কার্বন ডাইঅক্সাইড যদি কোনো ডাফে যদি জেনারেট হয় সেখানে কি একটা ফ্লাফিনেস ভাবটি থাকে, ঠিক আছে। তো এই ফ্লাফিনেস ভাবের জন্য বা স্পঞ্জি ভাবের জন্য কিন্তু আমরা ইউজ করি তোমার বেকিং সোডা। আর বেকিং সোডার মধ্যে কি থাকে? সোডিয়াম বাইকার্বনেট। একটু এক্সপ্লেনেশনে দেখে নিই আমরা। বেকিং সোডা হ্যাজ সোডিয়াম বাইকার্বনেট অ্যাজ দ্য চিফ কনস্টিটুয়েন্ট। তো বেকিং সোডার মধ্যে কি থাকে? তোমার সোডিয়াম বাইকার্বনেট, আর এটা হচ্ছে কিন্তু বেকিং সোডার চিফ কনস্টিটুয়েন্ট। ইট ডিকম্পোজেস অন হিটিং গিভিং কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু ডিকম্পোজড হয় আর এটা থেকে কি প্রডিউস হয়? কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। দিস কজ ডাফ, কেকস, বিস্কিটস এক্সেট্রা টু এক্সপ্যান্ড অ্যান্ড বিকাম লাইট। আর এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবার কারণে কি হয়? ডাফটাকে কি, যে ডাফটা থাকে, যে ময়দা মাখা বা আটা মাখাটা থাকে, যেটাতে আমরা কেক বিস্কিট তৈরি হয়, এটাকে কি এক্সপ্যান্ড করতে সাহায্য করে, ফুলতে ফ্লাফি হতে সাহায্য করে এবং এটাকে লাইট করে দেয়। ক্লিয়ার? বোঝা গেল?
এটা হচ্ছে কিন্তু ইউজ করা, মানে এই বেকিং সোডা ইউজ করা এটা হচ্ছে তোমার রিজন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, গোবর গ্যাস মেনলি কন্টেন্স ড্যাশ। গোবর গ্যাসের মধ্যে মেনলি কোন জিনিসটি থাকে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, মিথেন। তো গোবর গ্যাস যেটাকে আমরা বলি বায়োগ্যাস, তো সেটার মধ্যে কি থাকে? মিথেন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মিথেন থাকে। ক্লিয়ার? একটু এক্সপ্লেনেশন দেখে নিই আমরা। বায়োগ্যাস or gobar gas is produced by the anaerobic digestion or fermentation of biodegradable materials such as biomass, manure, sewage, municipal waste, green waste, plant materials and crops. তো বায়োগ্যাস অথবা গোবর গ্যাস এগুলো কিন্তু প্রডিউস হয় অ্যানারোবিক ডাইজেশন বা ফার্মেন্টেশন প্রসেস দিয়ে। বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালসগুলোকে আমরা কি করি? অ্যানারোবিক ডাইজেশন অথবা ফার্মেন্টেশন প্রসেস দিয়ে ইউজ করি আমরা, এটা মধ্যে বায়োগ্যাস অথবা গোবর গ্যাস প্রডিউসড করি। তো কোন কোন জিনিসগুলো ইউজ করি বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস হিসাবে? সেটা হচ্ছে বায়োমাস, ম্যানিউয়ার, সিওয়েজ, মিউনিসিপ্যাল ওয়েস্ট, গ্রিন ওয়েস্ট, প্ল্যান্ট ম্যাটেরিয়াল অথবা ক্রপস। ক্লিয়ার? It comprises primarily methane and carbon dioxide and may have small amount of hydrogen sulfide, moisture and siloxanes. তো এর যে মেইন কনস্টিটুয়েন্ট গোবর গ্যাস বা বায়োগ্যাস, যে মেইন কনস্টিটুয়েন্ট সেটা হচ্ছে কি মিথেন। সব থেকে বেশি পরিমাণে কি থাকে? মিথেন থাকে। তারপরে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে, আর কিছু স্মল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন সালফাইড থাকে, ময়েশ্চার থাকে এবং সিলোনয়েক্স পাওয়া যায়। ক্লিয়ার? বাট মেন যে জিনিসটি পাওয়া যায় সেটা হচ্ছে কি মিথেন, তারপরে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, দ্য চিফ কনস্টিটুয়েন্ট অফ ভিনেগার ইজ। ভিনেগারের মধ্যে যে চিফ কনস্টিটুয়েন্ট থাকে সেটা কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। ঠিক আছে, CH3COOH এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। তো ভিনেগার যে তার মধ্যে যে চিফ কনস্টিটুয়েন্ট সেটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। এটা দেখে নিই। এরপরে অ্যাসিটিক অ্যাসিড সিস্টেম্যাটিক্যালি নেমড ইথানোয়িক অ্যাসিড ইজ অ্যান কালারলেস লিকুইড অর্গানিক কম্পাউন্ড উইথ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ CH3COOH। তো অ্যাসিটিক অ্যাসিড যেটা আরেকটি নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে একটা কালারলেস অর্গানিক লিকুইড যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CH3COOH। When undiluted it is sometimes called glacial acetic acid. Vinegar is no less than 4% of acetic acid by volume, making acetic acid the main components of vinegar apart from water. তো যখন এটা আনডাইলুটেড থাকে এটাকে আমরা কি বলি? গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। আর ভিনেগার যেটা তৈরি করা হয় তার মধ্যে কিন্তু 4% অ্যাসিটিক অ্যাসিড থাকে সেটা, আর তার সাথে কি থাকে? ওয়াটার থাকে। আর এই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে কিন্তু কি তৈরি হয়? ভিনেগার তৈরি হয়। ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, materials for rainproof coats and tent own the waterproof properties due to dash. আমরা যে রেনকোট বা যে ছাতা ইউজ করি বা রেনকোট ইউজ করি বা কোনো ওয়াটারপ্রুফ যে জিনিসগুলোকে টেন্ট ইউজ করি, তো সেই ওয়াটারপ্রুফ আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। এই ওয়াটারপ্রুফ প্রপার্টিসটির কারণ কি? সঠিক উত্তরে যাবে অপশানে, সেটা হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, তো একটু এক্সপ্লেনেশনে দেখে নিই আমরা, তাহলে ভালো করে জিনিসটা বুঝতে পারবে। ম্যাটেরিয়ালস ফর রেনপ্রুফ কোটস অ্যান্ড টেন্টস ওন দেয়ার ওয়াটারপ্রুফ প্রপার্টিজ টু সারফেস টেনশন। তো যে সমস্ত আমরা যে ওয়াটারপ্রুফ প্রপার্টিজ বলি, ওয়াটারপ্রুফ জিনিস যে বলি আমরা, রেনকোট, টেন্ট, তো এগুলোর মধ্যে আমরা যে ওয়াটারপ্রুফ যে কথাটা ইউজ করি, তো সেই কথাটার যে কারণ সেটা হচ্ছে কি সারফেস টেনশনের জন্য। দ্য সারফেস টেনশন অফ লিকুইড বিহেভ like an elastic membrane and therefore has a tendency to contract. Thus property of liquid is called surface tension. Actually যদি মনে করো তখন দেখেছো রেনকোট বা কোনো টেন্ট বা কোনো ছাতার উপরে যখন জলটা পড়ে, সেই জলটা কি হয়? চিটায় না বা অ্যাবজর্ব করে না। সেই অ্যাবজর্ব করে না বা চিটায় না কারণটা হচ্ছে কিন্তু সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশনের কি হয়? সারফেস টেনশন কি করে? জলটাকে স্প্রেড করতে, মানে কন্ট্র্যাক্ট করে, টেন্ডেন্সি করে কন্ট্র্যাক্ট করার জন্য, আর তারপর কী হয়? সেটা গড়িয়ে পড়ে যায়। এটা কিন্তু কোনো সারফেসে কোনো জিনিসের উপরে এটা চিটায় না। তো এই প্রপার্টিটাই হচ্ছে কি সারফেস টেনশন প্রপার্টির জন্যই যখন আমরা কোনো রেনপ্রুফ বা রেনকোট বা এই ধরনের জিনিস যখন আমরা ইউজ করি, তখন কিন্তু আমাদের গায়ে বা কোনো যে জিনিসটা ইউজ করি সেটার মধ্যে জল ঢোকে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো
নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে, ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন আ সিস্টেম অফ বডি দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অফ বডি রিমেন কনস্ট্যান্ট, হুইচ ল ইটস দিস। তো বলা হয়েছে যদি একটা সিস্টেম থাকে, সিস্টেমে যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি আমরা অ্যাক্ট করি না, তাহলে কী হবে, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ বডিজ রিমেন কনস্ট্যান্ট, যে লিনিয়ার মোমেন্টাম থাকবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তো এটি কোন লয়ের মধ্যে পড়ে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি সেটা আমি বলে দিই তোমাদেরকে। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম স্টেট দ্যাট if no external force act on the system of body the total linear momentum of system of body remain constant। যদি একটা অবজেক্ট বা যদি একটা কোনো এক্সটার্নাল বডি থাকে, সেখানে যদি আমরা বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স যদি তার মধ্যে যদি অ্যাপ্লাই না করি, তাহলে কি থাকবে, তার যে লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অফ বডি রিমেন কনস্ট্যান্ট, তার যে লিনিয়ার মোমেন্টামটা থাকবে তার ঠিক আছে, সেটা কিন্তু কী থাকবে, তোমার কনস্ট্যান্ট থাকবে। যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি অ্যাক্ট না করি, তা সেটার মধ্যে কি হচ্ছে, সেই সিস্টেমটার মধ্যে যে লিনিয়ার মোমেন্টাম থাকবে সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। এটা অনেকটা নিউটন ফার্স্ট লয়ের মতনও, ঠিক আছে, মানে নিউটন ফার্স্ট ল কী বলে, যদি মনে করো কোনো একটা অবজেক্ট যদি রেস্টে আছে বা কোনো যদি মোশনে আছে, তাকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি না ইউজ করা হয়, তাহলে আইদার সে সারা জীবন মোশনে থাকবে অথবা সে কিন্তু সারা জীবন রেস্টে থাকবে। তো লিনিয়ার যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা এমনি, যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি তার মধ্যে কোনো অ্যাক্ট যদি না করা হয়, তাহলে সেই বডিটার মধ্যে যে লিনিয়ার মোমেন্টাম থাকবে সেটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, আ পার্টিকল ইজ মুভিং ইন ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ কনস্ট্যান্ট স্পিড ভি অ্যালং দ্য সার্কেল অফ রেডিয়াস আর, দ্য অ্যাক্সিলারেশন অফ পার্টিকল ইজ ড্যাশ। একটা পার্টিকেল, ঠিক আছে, একটা সার্কুলার পাথ, তার রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে, রেডিয়াস হচ্ছে আর, এটাতে কী করছে, মুভ করছে উইথ আ কনস্ট্যান্ট স্পিড, সেটা হচ্ছে ভি। তো তার অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল এর ফর্মুলা কী? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, অ্যাক্সিলারেশন, যেটা অ্যাক্সিলারেশনের যে ফর্মুলা অফ আ সার্কুলার মোশন উইথ কনস্ট্যান্ট স্পিড ভি অ্যালং দ্য রেডিয়াস আর, সেটা হচ্ছে কি ভি স্কোয়ার বাই আর। তো দেখে নিই এরপরে, when a particle is moving in a uniform circular motion with constant speed and radius the acceleration of the particle is given by v square by r। অ্যাকচুয়ালি যখন একটা পার্টিকেল একটা সার্কুলার মোশনে ঘুরছে, তার একটা রেডিয়াস আছে, তার একটা কনস্ট্যান্ট স্পিড আছে, তখন যে জিনিসটা হয় সেটাকে বলা হয় কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আর এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে তোমার ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, সেন্ট্রিপিটালের যে অ্যাক্সিলারেশন, অ্যাকচুয়ালি ভি স্কোয়ার এখানে কনস্ট্যান্ট স্পিড আছে মানে ভি, তাই জন্য এটা হচ্ছে ভি স্কোয়ার, আর একটা রেডিয়াস আছে সেটা হচ্ছে কি আর। তাহলে অ্যাকচুয়ালি এসি হয়, এসি মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার? বোঝা গেল? আর এটা লিখেও দিচ্ছে দ্য পার্টিকেল উইল এক্সিবিট সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এখানে যে পার্টিকেলটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এক্সিবিট করছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, which of the following are bad conductor of electricity। এগুলোর মধ্যে কোনগুলো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? এর সঠিক উত্তরে যাবে অপশন এ মাইকা অ্যান্ড কোয়ার্টজ, আর একটা হচ্ছে মাইকা অ্যান্ড রাবার। এটাও কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ক্লিয়ার? বাট এখানের জন্য অ্যান্সারটা অ্যাকচুয়ালি হচ্ছে কি মাইকা অ্যান্ড কোয়ার্টজ। একটু এর ব্যাপারে দেখে নিই আমরা। মেটাল আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ দে হ্যাভ ফ্রি ইলেকট্রনস। Mica and quartz are example of insulator, bad conductor of electricity, they don't have free electron। অ্যাকচুয়ালি মেটালসে কী থাকে, মেটালসের মধ্যে কী থাকে, ফ্রি ইলেকট্রনস থাকে। ফ্রি ইলেকট্রনসের কারণে কিন্তু তারা কিন্তু ইলেকট্রিসিটি ইজিলি নিজেদের মধ্যে থেকে পাস করতে পারে। বাট মাইকা এবং কোয়ার্টজ এগুলো হচ্ছে কি ইনসুলেটর, এগুলো হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এগুলোর মধ্যে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রনস থাকে না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখুন কি আছে, হোয়াট ওয়াজ ইনভেন্টেড বাই জ্যাকারিয়াস জ্যানসেন। এগুলোর মধ্যে জ্যাকারিয়াস জ্যানসেন কি ইনভেন্ট করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ যিনি ইনভেন্ট করেছিলেন উনি হচ্ছেন জ্যাকারিয়াস জ্যানসেন। এটা দেখে নিয়ে ব্যাপারে, জ্যাকারিয়াস জ্যানসেন ক্রিয়েটেড উইথ ইনভেন্টিং দ্য মাইক্রোস্কোপ ফর মিলেনিয়া দ্য স্মলেস্ট থিং হিউম্যান কুড সি was about wise as human hair. When the microscope was invented around 1590,
suddenly we saw a new world of living thing in our water, in our food and under our nose. তো জ্যাকারিয়াস জনসন উনি কিন্তু মাইক্রোস্কোপ ইনভেন্ট করেছিলেন। তার আগে সবথেকে যে স্মলেস্ট জিনিস আমরা দেখতাম সেটা হচ্ছে কি হিউম্যান কুড সি অ্যাবাউট দ্য ওয়াইড অ্যাজ হিউম্যান হেয়ার, মানে হিউম্যান হেয়ারে যতটা ওয়াইড ততটি জিনিস আমরা সেটা হচ্ছে স্মলেস্ট থিং আমরা দেখতে পারতাম। কিন্তু 1590 সালে যখন মাইক্রোস্কোপ ইনভেন্ট হয় তখন কিন্তু সারা পৃথিবীর একটা নতুন ধারণাই চেঞ্জ হয়ে গেল। মানে এত ছোট ছোট জিনিস সারা পৃথিবীর মধ্যে আছে যেগুলো কিন্তু অগুন্তি, ঠিক আছে। 1590 সালের পর সাডেনলি নতুন ওয়ার্ল্ড, মানে একটা নতুন ওয়ার্ল্ড ডিসকভার করা হলো, যেটা জলের মধ্যে আছে, খাবারের মধ্যে আছে, আমাদের চারিপাশে আছে। তো মাইক্রোস্কোপ ইনভেন্ট করার আগে কিন্তু এগুলো দেখা যেত না। ক্লিয়ার, বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে, দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ নয়েজেস, নয়েজের যে মেজারমেন্ট করার যে ইউনিট সেটাকে আমরা কি বলি? সঠিক উত্তর হবে অপশন এ ডেসিবেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডেসিবেল যেটা লিখি আমরা স্মল ডি ক্যাপিটাল বি। ক্লিয়ার, দ্য ডেসিবেল ইজ এ ইউনিট ইউজ টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড অর নয়েজ লেভেল। তো ডেসিবেল হচ্ছে একটা ইউনিট যেখানে আমরা সাউন্ড অথবা নয়েজ লেভেলের আমরা ইন্টেন্সিটিটাকে মেজার করি। It is given in terms of logarithm function of the ratio of power intensities. 1 decibel is 1/10 of 1 bell, named in the honor of Alexander Graham Bell, who was inventor of the telephone and phonograph. তো অ্যাকচুয়ালি আমরা যে সাউন্ড বা নয়েজের যে ইন্টেন্সিটিটাকে মেজার করার জন্য আমরা ইউজ করি হচ্ছে কি ডেসিবেল। এই ডেসিবেল হচ্ছে কি 1 ডেসিবেল ইজ 1/10 অফ 1 বেল। 1 ডেসিবেল হচ্ছে কি 1/10 অফ 1 বেল। এটি কিন্তু নামকরণ করা হয়েছে আলেকজান্ডার গ্র্যাহাম বেলের উপরে, যিনি টেলিফোন এবং ফোনোগ্রাফকে ইনভেন্ট করেছিলেন, ঠিক আছে। আর ম্যাক্সিমাম এটাকে আমরা কি লগারিদম ফাংশন অফ রেশিও অফ পাওয়ার ইন সেন্টিসিস দিয়ে এটাকে আমরা রিসেম্বল করি। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চন আর কি আছে, which of the following devices can be used to detect radiant heat? রেডিয়েন্ট হিটকে ডিটেক্ট করার জন্য আমরা কোন ডিভাইস ইউজ করি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে থার্মোফাইল। থার্মোফাইল আমরা ইউজ করি, একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে থার্মোফাইল, যেটা হচ্ছে কী জিনিসকে ডিটেক্ট করার জন্য ইউজ করি? রেডিয়েন্ট হিটকে ডিটেক্ট করার জন্য আমরা ইউজ করি। এটা দেখে নিয়ে ব্যাপারে, বেসড অন থার্মো ইলেকট্রিক এফেক্ট দ্য থার্মোফাইল ক্যান ইউজড অ্যাজ এ হিট সেন্সর টু মেজার থার্মাল রেডিয়েশন। তো থার্মো ইলেকট্রিক এফেক্টের উপরে কিন্তু থার্মোপাইল ইউজ করা হয়। এটা কিন্তু একটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট থার্মাল রেডিয়েশনকে মেজার করার জন্য। আর থার্মোপাইল ইজ মেড আপ অফ থার্মোকাপল জাংশন পেয়ার কানেক্টেড ইলেকট্রিক্যালি ইন সিরিজ। থার্মোকাপল নিয়ার্স দ্য গ্রাউন্ড মেজার দ্য রেডিয়েন্ট এনার্জি। তো থার্মোপাইল যেটা দিয়ে আমরা রেডিয়েন্ট হিটকে আমরা মেজার করি, এটা কী দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে থার্মোকাপল জাংশন পেয়ার্স, যেগুলোকে আমরা সিরিজে কানেক্ট করলে আমরা এটা কিন্তু তৈরি করতে পারবো থার্মোপাইল। আর এই থার্মোপাইল দিয়ে কিন্তু আমরা রেডিয়েট করতে পারবো রেডিয়েন্ট হিট। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চন আর কি আছে, ইন উইচ অফ দ্য ফলোয়িং দ্য ফেনোমেনন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট ইজ ইউজ? এগুলোর মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, লাইটের যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় একটা ফেনোমেনন, তো কোন জিনিসটির মধ্যে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ফেনোমেননটাকে আমরা ইউজ করি? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে ফর্মেশন অফ রেইনবোজ। অ্যাকচুয়ালি ফর্মেশন অফ রেইনবোজের মধ্যে কী হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। মানে একদিকে সূর্য থাকে, এখানে ওয়াটার ড্রপলেটসগুলো হয়। তো ওয়াটার ড্রপলেটসগুলোর মধ্যে কী হয়, তোমার লাইটগুলো পড়ে, হোয়াইট লাইটটাকে ডেভিয়েট করে 7টা লাইটের মধ্যে দিয়ে একটা রেইনবো তৈরি হয়, ডিসপারশন অফ লাইট হয়। ক্লিয়ার, তো এই ডিসপারশন অফ লাইটের মধ্যে কী হয়? তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। তো এটা দেখে নিয়ে ব্যাপারে, when the angle of incident is greater than the critical angle no reflection occur। তো জিনিসটা হচ্ছে কি, যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট সেটা কি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু কোনো রিফ্লেকশন হয় না। ইনস্ট্যান্ট দ্য ইনসিডেন্ট বিম ইজ রিফ্লেক্টেড ওবেইং দ্য ল অফ রিফ্লেকশন, দিস ইজ কল্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখানে কি হয়, যে ইনসিডেন্ট যে বিমটা হয় সেটা কি হয়, রিফ্লেক্ট করে যায়। আর এখানে একটা কী হয়, ল অফ ওবেইং দ্য ল অফ রিফ্লেকশন। আর এই জিনিসটি হচ্ছে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মানে যখন ইনসিডেন্ট যে রেটা হচ্ছে, সেই ইনসিডেন্ট রেটা যদি মনে করো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি গ্রেটার হয়, তখন কী হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। ইন দ্য ফর্মেশন অফ রেনবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার অ্যাট দ্য রিয়ার অফ রেন ড্রপ
দ্য ওয়াটার টু ইয়ার ইন্টারফেস। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কোথায় হয়? ফরমেশন অফ রেনবোর সময় হয়। আর এই যে ইন্টারনাল রিফ্লেকশনটা কোথায় অকার হয়? রেনড্রপস এবং সানের মধ্যে অকার হয়। আর এটা কিন্তু হচ্ছে কোথা থেকে কোথায়? ওয়াটার টু ইয়ার ইন্টারফেসের মধ্যে এটি অকার হয়। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হয়? যখন ইনসিডেন্ট যে রেটা হয়, ইনসিডেন্ট রেটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি বেশি হয়, তখন কী হয়? কোনো রিফ্র্যাকশন হয় না। মাথায় রাখবে, কোনো রিফ্র্যাকশন হয় না। ঠিক আছে, এটা কি হয়? জাস্ট যে বিমটা আসছে, বিম অফ লাইটটা কী হয়? সেটা রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে। ঠিক আছে, ওবেইং দ্য ফল অফ রিফ্লেকশন। মাথায় রাখবে, একটা ভালো করে জিনিস বলে দিই, যখন ইনসিডেন্ট রেটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, সেখানে কিন্তু কোনো রিফ্র্যাকশন হয় না। রিফ্র্যাকশন না হওয়ার কারণে কি হয়? ওবেইং দ্য ল অফ রিফ্লেকশন, এটা কিন্তু যে বিম অফ লাইটটা আসছে সেটা কি হয়? রিফ্লেক্ট ব্যাক করে যায়। আর এই জিনিসটাকে বলা হয় কি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে? পিরিয়ড অফ অক্সিলেশন অফ 3 সেন্টিমিটার মাইক্রোওয়েভ ইন সেকেন্ড ইজ। তো একটা 3 সেন্টিমিটার মাইক্রোওয়েভসের পিরিয়ড অফ অক্সিলেশন কত? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 1 × 10⁻⁻10। তো একটা 3 সেন্টিমিটার মাইক্রোওয়েভসের যে অক্সিলেশনের যে পিরিয়ড, সেটা হচ্ছে কত? 1 × 10⁻10। ক্লিয়ার? তো এই এক্সপ্লেনেশনটা সেম আছে। দ্য পিরিয়ড অফ অক্সিলেশন অফ 3 সেন্টিমিটার মাইক্রোওয়েভ ইজ 1 × 10⁻10। তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে? when two ice cubes are pressed together they join to form one cube, which one of the following helps to hold them together? তো যদি মনে করো আমরা দুটো আইস কিউব নিই, তো আইস কিউবকে যদি আমরা প্রেস করি দুদিক থেকে, তাহলে দুটো আইস কিউব কী হচ্ছে? স্টিক করে যাচ্ছে একের উপরে। কী হচ্ছে? এটা স্টিক করে একটা আইস কিউব ফর্ম হচ্ছে। তো কিসের সাহায্যে এই দুটো আইস কিউব স্টিক করছে? সঠিক উত্তরে যাবে অপশানে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ফরমেশন। হাইড্রোজেন বন্ড ফরমেশন হচ্ছে দুটি আইস কিউবের মধ্যে। এই হাইড্রোজেন বন্ড ফরমেশনের কারণেই কিন্তু দুটো আইস কিউব কিন্তু একসাথে চিটে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখে নিয়ে আপনি, when two ice cubes are pressed together they join to form one cube due to hydrogen bond formation. যদি যখন আমরা দুটো আইস কিউবকে যদি আমরা প্রেস করি, দিয়ে কী হচ্ছে? দুটো আইস কিউব একটার উপরে একটা চিটে যাচ্ছে বা একের সঙ্গে একটা চিটে যাচ্ছে। এই চিটে যাওয়ার কারণটি হচ্ছে কিন্তু ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ড ফরমেশন। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন, যেগুলো তোমাদের সাথে আজকে ডিসকাস করলাম। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একটু পারলে খাতায় নোট ডাউন করে রাখো। যত লিখবে তোমাদের জিনিসটি মনে রাখতে পারবে, এবং পরবর্তীকালে যখন সেই জিনিসটা পড়বে তোমাদের জিনিসটা পড়তেও এবং বুঝতেও সুবিধা হবে। বোঝা গেল? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরও কিছু ইম্পর্টেন্ট সায়েন্স কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।